করোনায় বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ছাড়ালো 1,85,000। এখনও বেশিরভাগ দেশে ভাইরাসের প্রাথমিক পর্যায়ে, বলছে WHO। Countries are still in the early stages of their epidemics. করোনার প্রভাবে নজিরবিহীন মন্দা জ্বালানি তেলের বাজারে। অনেকটা বিনে পয়সায় দেয়া হলেও নেই ক্রেতা। সংকটে পড়বে তেল নির্ভর অর্থনীতি, শঙ্কা বিশ্লেষকদের। যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড দেয়া স্থগিত, নির্বাহী আদেশে স্বাক্ষর প্রেসিডেন্ট ট্রাম্পের। 2 মাস পর আবারও বাড়তে পারে নিষেধাজ্ঞার মেয়াদ। এসব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি, রাহাত মিনহাস। বিশ্বজুড়ে আরও প্রায় 7,500 প্রাণহানিতে করোনার মৃতের সংখ্যা ছাড়ালো 1,24,000। আক্রান্ত প্রায় 26.5 লাখ। বুধবার প্রাণঘাতী ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন 84,000-এর বেশি মানুষ। 2 সপ্তাহের ধারাবাহিকতায় এদিন সর্বোচ্চ প্রাণহানি দেখেছে যুক্তরাষ্ট্র। নতুন করে মারা গেছেন 2300-এর বেশি মানুষ। এ নিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা 48,000-এর কাছাকাছি। আক্রান্ত 8.5 লাখ। এদিন দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র, মারা গেছেন 800 মানুষ। দেশটিতে মোট মৃত্যু হয়েছে 18,000-এর বেশি মানুষের। ইতালি, স্পেন আর ফ্রান্সে এই সংখ্যা 68,000। সব মিলিয়ে ইউরোপে ছোঁয়াচে কোভিড-19-এ মারা গেছেন 1,11,000 মানুষ। তবে দিনের হিসেবে মৃত্যু কমেছে অঞ্চলটির প্রায় সব দেশে। বিশ্বের বেশিরভাগ দেশে করোনা মহামারীর প্রাথমিক পর্যায়ে রয়েছে। প্রাণঘাতী ভাইরাসটি মোকাবেলায় বাকি রয়েছে আরও অনেক কঠিন পথ, এমন শঙ্কার কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অন্যদিকে মার্কিন প্রশাসনের হুঁশিয়ারি, এবছর শীতে আরও ভয়াবহ হবে করোনার প্রকোপ। কোভিড-19 থেকে বাঁচতে শারীরিক দূরত্ব ও বিধিনিষেধ মানতে হবে দীর্ঘদিন। এ বিষয়ে একমত ব্রিটিশ গবেষকরাও। মহামারী শুরুর 2 মাসেরও বেশি সময় পেরিয়েছে যুক্তরাষ্ট্রে, কিন্তু ভয়াবহতা কমার লক্ষণ নেই। প্রতি 3 দিনে সংক্রমণের সংখ্যা বাড়ছে 1 লাখ করে। 2 সপ্তাহ ধরে দৈনিক গড় মৃত্যু প্রায় 2200। এর মধ্যেই আসছে শীতে আরও তীব্রভাবে করোনার প্রকোপ দেখা দেবে, এমন হুঁশিয়ারি দিলেন করোনা ভাইরাস বিষয়ক মার্কিন টাস্ক ফোর্স প্রধান। যদিও এই সতর্কতা ততটা আমলে নিচ্ছেন না প্রেসিডেন্ট ট্রাম্প। আমি নিশ্চিত যে শীত নাগাদ আবারও করোনার প্রকোপ বাড়বে, কারণ ভাইরাসটির বংশবৃদ্ধি উচ্চমাত্রার এবং বিশ্বের প্রায় সব ধরনের প্রকৃতি আর আবহাওয়ার সাথেই মানিয়ে নিচ্ছে। কাজেই এরপর পরিস্থিতি কেমন হবে তা অনেকটা নির্ভর করছে আমরা কতটা ভাইরাস নিয়ন্ত্রণ করতে পারছি তার উপর। ভাইরাসটা হয়তো আর কখনোই ফেরত আসবে না, বা আসলেও এর প্রকোপ এবারের মতো তীব্র হবে না। আমার সহকর্মী কেবল একটা শঙ্কার কথাই বলছেন। সে শঙ্কা সত্যি হতে হতে ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের সক্ষমতাও আমরা অর্জন করে ফেলব। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলছে ভাইরাস মোকাবেলায় নিতে হবে লম্বা যুদ্ধের প্রস্তুতি। We see different trends in different regions. এক এক অঞ্চলে কোভিড-19-এর বিস্তারের প্রবণতা এক এক রকম। ইউরোপের পশ্চিমাঞ্চলে মহামারীর প্রকোপ কমলেও পূর্বাঞ্চল, আফ্রিকা, মধ্য ও দক্ষিণ আমেরিকার পরিস্থিতি খারাপ হচ্ছে। বেশিরভাগ দেশেই মহামারী প্রাথমিক পর্যায়ে, অর্থাৎ আরও অনেকটা সময় এই ভাইরাস মোকাবেলা করতে হবে আমাদের। This virus will be with us for a long time. ছোঁয়াচে এ ভাইরাসটির সংক্রমণ রোধে শারীরিক দূরত্বের বিধিনিষেধ মানতে হতে পারে বেশ কয়েক বছর, এমন মত ব্রিটিশ গবেষকদেরও। হঠাৎ সব স্বাভাবিক হয়ে যাবে বলে অনেকেই মনে করলেও তা অবাস্তব। এই রোগ কখনোই পুরোপুরি নির্মূল হবে না, আর উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন প্রতিষেধক বা সুনির্দিষ্ট ওষুধ হাতে আসতে আসতে বছর পেরিয়ে যেতে পারে। ততদিনে রোগ থেকে বাঁচতে গৃহীত সামাজিক পদক্ষেপের সাথে মানিয়ে নেওয়াটাই হবে সঠিক সিদ্ধান্ত। ইতিহাস বলছে 100 বছর আগে এ যাবৎকালের ভয়াবহতম স্প্যানিশ ফ্লু মহামারী স্থায়ী হয়েছিল 3 বছর। সেবারও প্রথম প্রকোপের চেয়ে দ্বিতীয় আর তৃতীয় দফার ধাক্কায় মৃত্যু হয়েছিল বেশি। নুজহাত কামাল, যমুনা নিউজ। প্রায় 1 মাস ধরে লকডাউন চললেও ভারতে দিনের ব্যবধানে বেড়ে চলেছে নতুন করোনা সংক্রমণের সংখ্যা। বুধবার দেশটিতে কোভিড-19-এ
নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪০০-র বেশি মানুষ। গেল এক সপ্তাহে গড়ে এই সংখ্যা ছিল ১২০০-র কম। এ পর্যন্ত দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২১,০০০। মারা গেছেন প্রায় ৭০০ মানুষ। সংক্রমণ ও মৃত্যু সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। শুধু এ রাজ্যেই আক্রান্ত প্রায় ৫,৫০০-এর বেশি, মারা গেছেন ২৫ শতাধিক। এছাড়া গুজরাট, নয়াদিল্লি, রাজস্থান, তামিলনাড়ু, মধ্যপ্রদেশেও বাড়ছে সংক্রমণের সংখ্যা। তবে ৭২০টি জেলার মধ্যে ২৯৪টি জেলায় এখনও পর্যন্ত করোনা সংক্রমণের কোনো ঘটনা ঘটেনি। ২৫টি জেলায় গেল ২ সপ্তাহে নতুন করে একজনও আক্রান্ত হননি বলে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে এসব জেলাকে। যে তেলের জন্য একের পর এক রক্তক্ষয়ী যুদ্ধ দেখেছে বিশ্ব, সেই তেলই এখন মিলছে অনেকটা বিনে পয়সায়। এমনকি প্রণোদনা দেওয়ার পরও তেল কিনতে চাচ্ছেন না কেউই। বিশ্লেষকদের শঙ্কা, আরও ৩ থেকে ৪ মাস আন্তর্জাতিক বাজারে বজায় থাকবে নজিরবিহীন এই মন্দাভাব। মহামারী পরিস্থিতির উন্নতি না হলে আরও দীর্ঘ হবে দুঃসময়। এতে ভয়াবহ সংকটে পড়বে তেল নির্ভর অর্থনীতির দেশগুলো। গভীর সাগর কিংবা মরুভূমি, অবস্থান যেখানেই হোক, তেলকূপ মানেই দিনরাত কর্মচাঞ্চল্য। পাইপলাইনে অবিরাম মাটির নিচ থেকে উঠে আসে তেল, পেট্রোডলারে ফুলে ফেপে ওঠে তেল সমৃদ্ধ দেশগুলোর অর্থনীতি। পরম আরাধ্য এ প্রাকৃতিক সম্পদই হঠাৎ মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে উৎপাদকদের। করোনা সতর্কতায় লকডাউনের মধ্যে এখন স্থবিরতা বিশ্বের সবকিছুতেই। তাতেই তলানিতে নেমেছে জ্বালানি তেলের চাহিদা। পরিসংখ্যান বলছে গেল বছরের তুলনায় তেলের চাহিদা কমেছে ৩০% বা ৩ কোটি ব্যারেল। কিন্তু প্রতিদিন ১০ কোটি ব্যারেল তেল উত্তোলন করেই চলেছে খনি মালিকরা। বিক্রি না হয় তেল জমা হচ্ছে ট্যাঙ্কারে, কিন্তু সেখানেও আর জায়গা নেই। যে কোনো মূল্যে মজুদ কমানোর তাড়না থেকে মূল্যহীন হয়ে পড়েছে অপরিশোধিত তেল। চাহিদা যোগানের তারতম্য ছাপিয়ে এখন বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে অবকাঠামো। তেলের মজুদ রাখার সক্ষমতা শেষ সীমায় পৌঁছে গেছে। আগামী কয়েক মাসও তেলের দাম নির্ধারণে ভূমিকা রাখবে মজুদের সক্ষমতার বিষয়টি। ক্রেতা বিক্রেতা সব মিলিয়ে বিশ্বে ৬৮০ কোটি ব্যারেল তেল মজুদ রাখার সক্ষমতা আছে। জ্বালানি ব্যবহার কমে যাওয়ায় যার বেশিরভাগই ভর্তি, এমনকি সাগরে ট্যাঙ্কার ভাড়া করে রাখতে হচ্ছে তেল। ফলে কয়েক দশকের মধ্যে দাম সর্বনিম্ন হলেও ক্রেতা নেই। এ অবস্থায় খুব শীঘ্রই তেলের দাম স্বাভাবিক হওয়ার সম্ভাবনা দেখছে না বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো যদি মে বা জুনের মধ্যে লকডাউন পুরোপুরি তুলে দেয়, তাহলেও তেলের দাম স্বাভাবিক অবস্থায় ফিরতে কিছুটা সময় লাগবে। যদি খুব ইতিবাচক চিন্তাও করি, জুলাই বা আগস্টে প্রতি ব্যারেল তেলের দাম পাওয়া যাবে $30 থেকে $32। এতে উৎপাদন খরচও উঠবে না। তেল খনির চরিত্র আরও জটিল করেছে পরিস্থিতি। একবার উত্তোলন শুরুর পর আর চাপ বন্ধ রাখার সুযোগ নেই পাইপলাইনে। শুধু বন্ধ নয়, উৎপাদন কমাতে গেলেও ঝুঁকি আছে $100 কোটি তৈরি তেলকূপ নষ্ট হওয়ার। অন্য অনেক পণ্যের মতো তেল কোথাও ফেলে দেওয়ারও সুযোগ নেই, যে কারণে ক্রেতাকে ভর্তুকি দিয়ে হলেও তেল সরবরাহ করতে রাজি উৎপাদকরা। তেলের দাম এভাবে পড়ে যাওয়াটা ভেনেজুয়েলার মতো তেল নির্ভর দেশগুলোর জন্য দুঃসংবাদ। হয়তো চাহিদার ধস সাময়িক, তবে লম্বা সময় ধরে অচলাবস্থা চললে অনেক দেশেরই চাপ সামলানোর ক্ষমতা নেই। এ অবস্থায় করণীয় ঠিক করতে দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে সৌদি সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। ১ মে থেকে তেল উত্তোলন প্রায় ১ কোটি ব্যারেল কমানোর সিদ্ধান্ত নিয়েছে ওপেক। কেউ আবার জোর দিচ্ছে মজুদের সক্ষমতা বাড়ানোর উপর। তবে লকডাউন দীর্ঘমেয়াদী হলে উৎপাদন বন্ধ করা ছাড়া যে বিকল্প থাকবে না, সে সতর্কতাও দিয়ে রেখেছেন বিশ্লেষকরা। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থায় $3 কোটি অনুদানের ঘোষণা দিয়েছে চীন। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিয়মিত সহায়তার বাইরেও এই অনুদান দেয়া হবে। যুক্তরাষ্ট্র সংস্থাটিতে সহায়তা বন্ধের ঘোষণার পরপরই এমন সিদ্ধান্তের কথা জানালো চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং জানিয়েছেন, বিশ্বজুড়ে কোভিড-19-এর এই লড়াই চালাতেই WHO-কে সহায়তা করতে যাচ্ছে চীন। তারই ধারাবাহিকতায় এই অর্থ ছাড় করা হবে। করোনায় মৃতদের ধর্মীয় রীতি মেনে দাফন নিশ্চিত করতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্যের বার্মিংহাম শহরের মুসলিম কমিউনিটি। শহরের কেন্দ্রীয় মসজিদের জায়গাতেই গড়ে তোলা হয়েছে অস্থায়ী মর্গ। করোনায় মৃতদের মরদেহ এখানেই সংরক্ষণ করছে তারা। ধর্মীয় রীতি অনুযায়ী গোসল থেকে শুরু করে
ব্যবস্থা করা হচ্ছে শেষ বিদায়ের সকল প্রক্রিয়ার। যুক্তরাজ্যের অন্যান্য শহরের মতোই করোনার থাবা বার্মিংহামে। প্রচুর মুসলিমের বাস ব্রিটেনের দ্বিতীয় জনবহুল এ শহরে। ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতদের তালিকাতেও কম নয় মুসলিমদের সংখ্যা। প্রতিদিন কয়েকশো মৃত্যু হওয়ায় অনেকটা তড়িঘড়ি করেই সারতে হয় শেষ বিদায়ের প্রক্রিয়া। অনেক ক্ষেত্রে মানা হয় না ধর্মীয় রীতিনীতিও। এ অবস্থায় দাফন কার্যে ধর্মীয় রীতি নিশ্চিত করার লক্ষ্যে নিজেরাই অস্থায়ী মর্গ স্থাপন করেছে বার্মিংহামের মুসলিম কমিউনিটি। মর্গের জন্য নিজেদের জায়গা ছেড়ে দিয়েছে বার্মিংহামের কেন্দ্রীয় মসজিদ। এখানে প্রায় সব পরিবারেই কারো না কারো স্বজন মারা গেছেন। শোকাহত পরিবারগুলোকে একটু স্বস্তি দিতে এই পদক্ষেপ। অভিজ্ঞতায় দেখছি একই পরিবারের একাধিক সদস্য মারা যাচ্ছে, সান্ত্বনা দিতেও কেউ যেতে পারছে না। এ কঠিন পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়াতে চেয়েছি। মসজিদের গাড়ি পার্কিংয়ের জন্য বরাদ্দ জায়গাকে পরিণত করা হয়েছে মর্গে। মরদেহ সংরক্ষণে আছে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। কবরের ব্যবস্থা হওয়ার আগ পর্যন্ত সংরক্ষণ ও মৃতদেহের গোসল সব সারা হয় এখানেই। আমাদের ধর্মে মরদেহ পোড়ানোর বিধান নেই, কিন্তু কবরের ব্যবস্থা করতে এখানে লম্বা সময় লাগছে। এছাড়া গোসল, কাফনে মোড়ানো, জানাজা সব রীতি পালন কিছুটা সময় সাপেক্ষ। পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হওয়া পর্যন্ত যাতে মরদেহ সংরক্ষণ করা যায় সেটাই উদ্দেশ্য। মসজিদ কম্পাউন্ডের ভেতরে অবস্থিত এ মর্গে মোট 150 মরদেহ সংরক্ষণের ব্যবস্থা আছে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে মারা গেছেন আরও 2 প্রবাসী বাংলাদেশি। এ নিয়ে দেশটিতে বাংলাদেশিদের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 188 জনে। বুধবার মারা যাওয়া 2 জনই নিউ ইয়র্কের বাসিন্দা। এদের মধ্যে একজন হলেন ব্রুকলিনের সুনি ডাউন স্টেটের শরীয়তুল্লাহ। তার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে। এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী মহামারীতে মৃত্যুবরণ করা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে 172 জনই নিউ ইয়র্কে থাকতেন। বাকিরা মিশিগান, নিউ জার্সি, মেরিল্যান্ড আর ভার্জিনিয়ার বাসিন্দা। দেশটির বিভিন্ন হাসপাতালে এখনও চিকিৎসাধীন রয়েছেন অনেক বাংলাদেশি। করোনা মহামারী আর লকডাউনের প্রভাবে বিপাকে যুক্তরাজ্যে বসবাসরত হাজারো বাংলাদেশি শিক্ষার্থী। আগে সপ্তাহে 20 ঘন্টা কাজের সুযোগ থাকলেও এখন 1 মাসের লকডাউনে সবাই বেকার হয়ে পড়েছেন। হিমশিম খাচ্ছেন বাড়ি ভাড়া সহ দৈনন্দিন খরচ মেটাতে। জানা গেছে ব্রিটেনে অধ্যয়নরত প্রবাসী শিক্ষার্থীদের ঘন্টায় 9 পাউন্ড পর্যন্ত আয়ের সুযোগ রয়েছে, যা এখন আর সম্ভব হচ্ছে না। ফলে অঞ্চলভেদে গড়ে মাসিক 1000 পাউন্ডের নিয়মিত ব্যয়ভার বহন করতে পারছেন না অনেকেই। প্রবাসী শিক্ষার্থীদের জন্য কানাডা সহ অনেক দেশেই সরকারিভাবে প্রণোদনার ব্যবস্থা করা হলেও এখনও কোনো পদক্ষেপ নেয়নি ব্রিটিশ সরকার। লকডাউন দীর্ঘদিন বহাল থাকলে পড়াশোনা অসম্পূর্ণ রেখেই দেশে ফিরতে হতে পারে বলে শঙ্কিত শিক্ষার্থীরা। যুক্তরাজ্যে করোনায় এ পর্যন্ত মারা গেছেন 18,000-এর বেশি মানুষ, আক্রান্ত 1,33,000। বিশ্বের 5ম দেশ হিসেবে করোনায় মৃতের সংখ্যা 20,000-এর কাছাকাছি যুক্তরাজ্যে। দেশটির বর্তমান পরিস্থিতি আমাদের জানিয়েছেন সহকর্মী সৈয়দ সাদেক আহমেদ। আমাদের বাংলাদেশিদের যে মৃত্যুর সংখ্যাটা জানিয়ে আমি শুরু করতে চাই। এখন পর্যন্ত গত 24 ঘন্টায় আরো 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তো সর্বসাকুল্যে 142 জনের খবর পাওয়া গেছে যে মৃত বাংলাদেশিদের সংখ্যা। এর মধ্যে সবচেয়ে বেশি যে এলাকায় মৃত্যুবরণ করেছেন সেটা হচ্ছে বার্মিংহামে প্রায় 23 থেকে 24 জন মারা গেছেন। একটা ব্যাপার এখানে শঙ্কা করা হচ্ছে যে আপনি বলেছিলেন যে বাংলাদেশি স্টুডেন্ট যারা এখানে এসেছে তারা অনেক কষ্টে আছে এবং আগামীতে ব্রিটিশ সরকার তারা ধারণা করছে যে আগামীতে এই করোনা ভাইরাসের কারণে অনেক স্টুডেন্ট আসবে না এদেশে। যে পরিস্থিতিতে তারা প্রায় 2.5 বিলিয়ন লস করবে। এর মধ্যে 30,000 জব লসের আশঙ্কা রয়েছে তাদের। এর মধ্যে ধরেন 1.5 বিলিয়ন স্টুডেন্ট যারা বিদেশ থেকে আসে, এদের টিউশন ফি যেগুলো ব্রিটিশ সরকার ইউনিভার্সিটিগুলো পেত সেগুলো পাবে না এবং নিয়ারলি 790 মিলিয়ন পাউন্ড যে অ্যাকোমোডেশন এইগুলোতে খরচ করতো তারা এসে, এগুলো তারা পাবে না। এর জন্য প্রায় নেক্সট ইয়ার যে টোটাল যে সিস্টেমে ইউনিভার্সিটিগুলো 2.5 বিলিয়ন লস করবে, এ নিয়ে তারা অনেক শঙ্কিত।
যুক্তরাষ্ট্রে স্থায়ী অভিবাসন বা গ্রিন কার্ড প্রদানের প্রক্রিয়া স্থগিত করে নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে কমপক্ষে আগামী 60 দিন গ্রিন কার্ড পাবেন না কোনো আবেদনকারী। 2 মাস পর আবারও বাড়তে পারে নিষেধাজ্ঞার মেয়াদ। বুধবার জারিকৃত নির্বাহী আদেশে অভিবাসন স্থগিত রাখার কারণ হিসেবে করোনা মহামারী মোকাবেলা এবং মার্কিন নাগরিকদের কর্মসংস্থানের সুরক্ষার কথা উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, লকডাউনে বিপর্যস্ত মার্কিন কর্মজীবীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করাই হবে সবচেয়ে জরুরি। 1 মাসের লকডাউনে প্রায় 2.25 কোটি মার্কিনই নতুন বেকারের তালিকায় নাম লেখানোর পর এই ব্যবস্থা নিল ট্রাম্প প্রশাসন। সমালোচকদের অভিযোগ, নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে মহামারীর অজুহাতে নতুন করে অভিবাসন বিরোধী পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন কর্মজীবীদের আর্থিক নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে অভিবাসন বন্ধের উদ্যোগ নিয়েছি। এতে লকডাউন শেষে কাজে যোগ দেওয়ার ক্ষেত্রে বেকার মার্কিন নাগরিকরা অগ্রাধিকার পাবেন। স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও এই ব্যবস্থা প্রযোজ্য হবে। ভৌগোলিক অবস্থান ভেদে আগামীকাল বিশ্বের নানা দেশে শুরু হতে পারে পবিত্র মাস রমজান। রাতে তারাবির নামাজের পাশাপাশি সিয়াম সাধনার প্রস্তুতি নিচ্ছে মুসলিম বিশ্ব। তবে প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে সবার মধ্যেই দেখা যাচ্ছে আতঙ্ক। সেই সাথে আছে লকডাউনের প্রভাবে অর্থনৈতিক মন্দা। বিশ্ব খাদ্য কর্মসূচির WFPর দুর্ভিক্ষের ঝুঁকিতে থাকা 10 দেশের মধ্যে 7টি মুসলিম প্রধান। একে যুদ্ধ সংঘাতের ফলে অর্থনৈতিক মন্দা, তার উপর করোনার প্রকোপ। সব মিলিয়ে সিয়াম সাধনার মাস যেন মুসল্লিদের জন্য আরেক পরীক্ষা। করোনা ভাইরাসের কারণে মানুষ আতঙ্কিত, ক্ষুব্ধ। লকডাউনে দোকানপাট বন্ধ, সাথে আফগানরাও কর্মহীন। যোগান সরবরাহ কম থাকায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী। রমজান চলে এলো, সরকার লকডাউন শিথিল করে অন্তত আধা বেলা কাজ করার অনুমতি দিক, যেন ইফতার বা সেহরিতে পরিবারকে কিছু খাওয়াতে পারি। বিশ্বজুড়ে শারীরিক দূরত্ব বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করা হচ্ছে। এই অবস্থায় রমজানে কারফিউর সময় দিনের পরিবর্তে রাত্রিকালীন করেছে ইরাক সরকার। এতে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে বাগদাদ, মসুলের বাজারগুলোয়। সরকারের সাহসী পদক্ষেপে দিনমজুর মানুষগুলোর মুখে হাসি ফুটেছে। তবে করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি এবং শিষ্টাচার মেনে চলতে হবে সবাইকে। কারফিউ শিথিল হলেও মানুষের হাতে টাকা নেই, আর ছোঁয়াচে ভাইরাসের আতঙ্কে অনেকেই বাইরে আসছেন না। তাই খাবার এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানগুলোই শুধু সরগরম। অনেক দেশে মসজিদে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি স্থগিত হয়েছে তারাবিহ, চলছে জীবাণুনাশক কার্যক্রম। তবে করোনা ভাইরাসের কারণে সবচেয়ে ঝুঁকিতে দান বা অর্থ সহায়তায় পরিচালিত ইউরোপের মসজিদগুলো। করোনার কারণে ইউরোপের মসজিদগুলো হুমকিতে, কারণ নিয়মিত নামাজ পড়তে আসা মুসল্লিদের সহযোগিতায় চলে এসব স্থাপনা। ভাড়ায় পরিচালিত মসজিদগুলো হয়তো পুরোপুরি বন্ধ করতে হবে। এ পরিস্থিতি এড়াতে তহবিল সংগ্রহের কর্মসূচি চালাচ্ছেন অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাচ্ছেন আবেদন, কিন্তু ফলাফল শূন্য। ইসলামী চিন্তাবিদরা বলছেন, রমজানের মূল বার্তা সংযম। ধর্মচর্চার পাশাপাশি মানতে হবে স্বাস্থ্যবিধি, মোকাবেলা করতে হবে করোনার মতো ভয়াবহ প্রাদুর্ভাব। মৌলি ইসলাম, যমুনা নিউজ। এবার মানবদেহে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রতিষেধক পরীক্ষা শুরু করতে চলেছে ব্রিটেন। স্থানীয় সময় বৃহস্পতিবার থেকে শুরু হবে এই পরীক্ষা কার্যক্রম। অক্সফোর্ডের গবেষকরা জানিয়েছেন, প্রাথমিকভাবে কয়েক ধাপে শতাধিক ব্যক্তির উপর চালানো হবে এই পরীক্ষা। বেশ কিছুদিন ধরেই ভাইরাসটির ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা চালানো হচ্ছে। বেশ অগ্রগতি হয়েছে এই চেষ্টাতে, তবে এটি সবার কাছে পৌঁছাতে সময় লাগবে 1 থেকে 1.5 বছর। এছাড়া দ্রুততম সময়ের মধ্যে কিভাবে করোনা মহামারী নিয়ন্ত্রণ করা যায় সেই বিষয়েও চেষ্টা চলছে। এর আগে ভ্যাকসিন পরীক্ষা চালায় যুক্তরাষ্ট্র ও চীন, তবে এখনও এর ফলাফল পাওয়া যায়নি। এদিকে মানবদেহে ভ্যাকসিন পরীক্ষার অনুমোদন দিয়েছে জার্মানি। যুক্তরাষ্ট্রের ওহাইওতে করোনা ভাইরাসের সংক্রমণের অন্যতম হটস্পট হয়ে উঠেছে কেন্দ্রীয় কারাগার। এরই মধ্যেই কোভিড-19 সংক্রমণ ছড়িয়ে পড়েছে 80% কয়েদিদের মধ্যে। কারাগারটিতে মোট কয়েদির সংখ্যা 2500-এর মতো, যেখানে প্রায় 2000 কয়েদি আক্রান্ত হয়েছেন কোভিড-19-এ। ভাইরাস শনাক্ত হয়েছে 155 জন নিরাপত্তা রক্ষীর শরীরেও। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, আক্রান্ত কয়েদিদের কারাগার থেকে দূরের একটি ভবনে নিয়ে যাওয়া হয়েছে। গুরুতর অসুস্থ 38 জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লকডাউন পরিস্থিতিতে বিভিন্ন দেশে বেড়েছে অনলাইন সেবার জনপ্রিয়তা। পণ্য পৌঁছানোর মাধ্যমে ভাইরাসের সংক্রমণ এড়াতে নিত্য নতুন কৌশল অবলম্বন করছে ব্যবসা প্রতিষ্ঠানগুলো। অভিনব এক পদ্ধতি চালু করেছে কলম্বিয়ার একটি অনলাইন প্রতিষ্ঠান। রোবটের মাধ্যমে নিরাপদে পৌঁছে দেওয়া হচ্ছে খাবার সহ নিত্যপণ্য। কয়েকশো গজ পাড়ি দিয়ে চাহিদা মতো পণ্য নিয়ে রোবট হাজির ক্রেতার দুয়ারে। রিমোট কন্ট্রোলের মাধ্যমে দেয়া হচ্ছে নির্দেশনা। রোবটের ব্যবহারে মানুষের সংস্পর্শ ছাড়াই দরকারি পণ্য পাচ্ছেন ক্রেতারা। করোনা ভাইরাস সংক্রমণ সতর্কতা হিসেবে প্রতিবার পণ্য ডেলিভারির পরই জীবাণুমুক্ত করা হয় রোবট। এরপরই কেবল গ্রাহকের অর্ডার অনুযায়ী প্যাকেটজাত পণ্য রাখা হয়। কলম্বিয়ার জনপ্রিয় অনলাইন সার্ভিস রাপ্পি ও প্রযুক্তি প্রতিষ্ঠান কিউইবোটের এটি যৌথ উদ্যোগ। আমাদের লক্ষ্য ছিল ডেলিভারি ম্যান ও ক্রেতা উভয়ের সুরক্ষা। সেজন্য রোবটের ব্যবহার। যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে এ ধরনের রোবট রপ্তানিও করি আমরা। তাই অন্যান্য দেশেও এই প্রযুক্তি ব্যবহার করতে পারে বিক্রেতারা। এতে ভাইরাস সংক্রমণের ঝুঁকি অনেক কম। এই মুহূর্তে 30 সেন্টিমিটারের কিছু বেশি উচ্চতার মোট 15টি রোবট আছে অনলাইন প্রতিষ্ঠানটির কাছে। এগুলোর সহায়তায় এ পর্যন্ত 1 লাখেরও বেশি হোম ডেলিভারি দিয়েছে প্রতিষ্ঠানটি। ডরথি তাসরিন, যমুনা নিউজ। এই ছিল আজকের যমুনা ডেস্কের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।